ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুন জুলাইয়ে এই সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করার প্রস্তুতির কথা বলছে নির্বাচন কমিশন। বিএনপিও চাচ্ছে তাই। এর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে আজ এ ব্যাপারে সুনির্দিষ্ট ডেডলাইন চাইলেও সরকারের পক্ষ থেকে তা স্পষ্ট করা হয়নি। জানা গেছে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে 26 সালের জুনের মধ্যে নির্বাচনের সেই পুরনো কথাই আবারও নতুন করে বলেছেন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের এক কথা ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে, না হলে সামনে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে বলে ধারণা তাদের। অন্যদিকে বিএনপির ঠিক যেন বিপরীত অবস্থান নিয়েছে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি ও জামায়াত ইসলামী। প্রশাসন বিএনপির পক্ষে এখন থেকেই কাজ শুরু করেছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন নিরপেক্ষ মৌলিক সংস্কার না হলে তাদের নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে। আর জামায়াত বলছে ডিসেম্বর নয়, আগামী বছরের রমজানের আগেই নির্বাচন চান তারা। নির্বাচনে এই মতবিরোধ ত্রয়োদশ নির্বাচনকে আরও পিছিয়ে নিচ্ছে না তো। সরকারের বক্তব্য স্পষ্ট, বিএনপি তাই কারা অসন্তুষ্ট হচ্ছে নির্বাচন নিয়ে আসলে সরকারের ভাবনাই বা কি? এছাড়া নির্বাচন না আসতে এখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কি বার্তা দিচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এবং আছেন বাংলাদেশ এলটিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। স্বাগত জানাচ্ছি আপনাদের রাজকাহনে। শাহাদাত হোসেন সেলিম, বিএনপির সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটি খুব গুরুত্বের সাথে আজকে সারাদিন আমরা সবাই আসলে সেই বৈঠকের দিকেই তাকিয়েছিলাম এবং সেই বৈঠকের পর বিএনপি বলছে তারা একেবারেই অসন্তুষ্ট, কোনোভাবেই তারা সন্তুষ্ট হতে পারেননি আজকে প্রধান উপদেষ্টার সাথে এই আলোচনা করে। অপরদিকে আমরা কিন্তু সরকারের যে তরফ থেকে যে প্রেস ব্রিফিং হচ্ছে সেখানে আমরা যেটি শুনেছি আইন উপদেষ্টা তিনি বলেছেন সরকার মনে করছে যে এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। কোনটি আসলে বিএনপির অসন্তুষ্ট হবার কারণ কি শুধুই নির্বাচনী রোডম্যাপ? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে শুনেছেন বা আপনারা সংবাদকর্মী হিসেবে যেভাবে জেনেছেন আমরাও ঠিক সেভাবেই জানছি, অথবা আরেকটু হয়তো জানার চেষ্টা করছি। তো বিএনপি আগে থেকে বলে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং বিএনপির সঙ্গে যেসব রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনে রত ছিল তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনটাই চেয়েছিল বা তারা আগে সম্ভব হলে সেই নির্বাচন দাবি করে আসছে। আজকে সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে ডিসেম্বর এবং জুন এইভাবে কথা না বলে একটা সুনির্দিষ্টভাবে বলা দরকার। যে ব্যাপারটা বলতেছে অল্প সংস্কার আর মধ্য সংস্কার, দীর্ঘ সংস্কার, এগুলো আসলে আমরা জনগণ বা আমরা রাজনৈতিক দলগুলো কেউ আমরা বুঝে উঠতে পারছি না। আর পাশাপাশি আপনি যেটা বলছেন যে এই ব্যাপারে জামাত ইসলামের সাথে তো তেমন কোনো দ্বিমত নেই। জামাত ইসলামী আজকে বললো যে রমজান আগামী বছর সম্ভবত 20 ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হয়ে যাবে। ডিসেম্বর আর 20 ফেব্রুয়ারি খুব বেশি দূরে নয়, তাহলে এটা খুব গুরুতর কোনো রকমের মতবিরোধ নয় নির্বাচন নিয়ে। আবার আপনার ধরেন একটা নিরপেক্ষ সরকার বলতে রাজি নন বলে নাহিদ ইসলাম যেটা বলেছেন, সেটাই উনি কেন বলেছেন এটাও আমাদের কাছে বোধগম্য নয়। কারণ আসলে সরকার তো নাহিদ ইসলামরাই চালাচ্ছেন এবং নাহিদ ইসলামদের মনোনীত সরকারে কাজ করছেন এবং তাদের দলও রয়ে গেছেন সেখানে, তাদের সঙ্গী সাথীরা রয়ে গেছেন। তো সব মিলিয়ে আসলে আবার আপনার আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন যে আমরা বিএনপি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, কিন্তু আবার আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার বক্তব্যটাতে বোঝা যাচ্ছে উনি একেবারেই সন্তুষ্ট হননি এবং অসন্তোষ প্রকাশ করে গিয়েছেন এবং বলেছেন যে আন্দোলনের সঙ্গী সাথীর সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর সাথে বসে তারা পরবর্তী পদক্ষেপ নেবে আর কি। আমরা মনে করি যে একটা অনির্বাচিত সরকার এবং একটা আপনার এই ধরনের একটা সরকার আসলে আপনার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করাটাই শ্রেয়। এটা আমরা রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা চলছে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোই চাচ্ছে নির্বাচনটা যত দ্রুত সম্ভব সেটা হয়ে যাওয়ার জন্য, এবং সেটা হলে সব দিক দিয়ে মঙ্গল, এটা আমরা মনে করি। কারণ এখন পর্যন্ত প্রশাসন বলেন অথবা আপনার বাস্তবতার মধ্যে বলেন সরকার সেভাবে ফাংশন করছেন না। এক ডক্টর ইউনূস সাহেব আপনার পুরো আপনার রাষ্ট্রকে টেনে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আজকে কিন্তু সরকার তরফ থেকে এটিও খুব স্পষ্ট করা হয়েছে যে জুন থেকে পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই, একেবারে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। সেটি জুনের আগেও তো হতে পারে না, আগে হলো তো উত্তম। আমরা যেটা বলেছি যে আজকে জামাত ইসলামের আমি যেটা বলেছেন সেটা অনেকটা যুক্তিসঙ্গত, রমজানের আগে হতে হবে। তো রমজানের আগে হতে হলে যেটা জানুয়ারির মধ্যে হতে হবে। ফেব্রুয়ারি 10-15 শবে বরাতের পরে তো রমজানের কার্যক্রম শুরু হয়ে যায়। তো সেখানে জুন মাসটা বাংলাদেশে নির্বাচনের জন্য কোনো আপনার অর্থবহ সময় নয় আর কি।
এই সময় ঝড় বৃষ্টি বাদল ইত্যাদি অতিরিক্ত রোদ এবং বাংলাদেশে আসলে জুন মাসে নির্বাচন হওয়ার ইতিহাসটাও কম। সেই হিসাবে আমরা যেটা সবাই ধরে নিয়েছিল, সরকারও চেয়েছিলেন, অন্যরা বলেছিলেন যে 1 থেকে 1.5 বছরের মাথায়, আমরাও বলেছিলাম যে একটা আপনার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার জন্য, এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে আপনার সরকার আপনার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। এটা আমরা এখনও দাবি করছি এবং আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটাকে আর ঘোলাটে না করে আপনার নির্বাচন কমিশন ডিসেম্বরকে ডেডলাইন ধরে তারা কিন্তু আগাতে চাচ্ছেন এবং তাদের মধ্যে কোনো সমস্যা নেই। নির্বাচন কমিশন বলছে কোনো সমস্যা নেই, আমরাও কিন্তু কোনো সমস্যা দেখছি না। আমরা সংস্কারের ব্যাপারে যে মৌলিক সংস্কার তো কোনো অরাজনৈতিক সরকার অথবা বর্তমান উপদেষ্টা মানে যারা আছেন তাদের দ্বারা রাষ্ট্রের একটা মৌলিক সংস্কার করতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি না। এটা আপনার যেসব সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আবার আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো যেসব সংস্কার নিয়ে সবাই মিলে একটা ঐক্যমত্য হবে, সেগুলোকে একটা ম্যান্ডেট ধরে আপনার একটা মানে জাতির সামনে একটা আপনার কথা দিতে পারে যে এই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলো করবেন। আমরাও সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি এবং আমরা মনে করছি যে রাষ্ট্রের সংস্কার হওয়ার দরকার, কিন্তু সংস্কারের নামে তো ইতিমধ্যে 5-7 মাস 8 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। এবং রাষ্ট্র পরিচালনা করা যে রুটিন ওয়ার্কগুলো, এই কাজগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে ঠিকমতো করছে না, ফাংশন করছে না। আজকে দেখুন, আজকে পলিটেকনিক্যাল কলেজের ছাত্রদের একটা আন্দোলনে ঢাকার একদম রাজপথ স্থবির করে দিয়েছে 7 ঘন্টা পর্যন্ত। এটা 7 ঘন্টার বিষয় না। আমরা প্রথম থেকে বলছি যে সরকারের কাছে যখন দাবি দাওয়া নিয়ে আসতেছে, তাই সরকার একটা জায়গায় একটা ব্যবস্থা করুক, একটা জায়গায় যেমন হাইড পার্কের মতো, মুক্তাঙ্গনের মধ্যে একটা জায়গায়, অথবা প্রেস ক্লাবের সামনে একটা জায়গার মধ্যে তারা তাদের প্রতিবাদ জানাবে। তারা তো মিডিয়াকে আকর্ষণ করতে চায় অথবা সরকারকে আকর্ষণ করার জন্য জনগণকে কষ্ট দিতে চায়। তাহলে জনগণ সরকারকে আপনার আকর্ষণ করার জন্য জনগণের কষ্ট না দিয়ে অনেক উপায় আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে কুমিল্লাতে আপনার ঘন্টার পর ঘন্টা একই জাম নিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এখনো আরো অনেক কঠোর হওয়ার সুযোগ ছিল, যেটি এখনো সরকার হতে পারছে না। সরকার কোনো ক্ষেত্রে সফল না। আপনি আজকে আমি আমি একটু আপনার কথা শেষ করি। আজকে অনেকদিন পরে আমরা বিদেশ থেকে আজকে ঢাকা এয়ারপোর্টে নামলাম সকাল 5টা বাজে। সে মানে 5টা থেকে 2-2.5 ঘন্টা সময় লেগেছে ইমিগ্রেশন শেষ করতে, আপনার কার্গো কালেকশন করতে। মানে একটা কারবালার মানে ময়দানের মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছে আপনার এয়ারপোর্টের মধ্যে। তো এগুলো কি সংস্কারের মধ্যে পড়ে না? এগুলো কি সংস্কার করা যায় না? একেবারে তুরির সাথে তো আসলে ঠিক হয়ে যাবে না, সেটার জন্য একটু অপেক্ষাও তো করতে হয়। সেই ধৈর্যটাও আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর কতখানি আছে সেটি নিয়েও প্রশ্ন আছে। কিন্তু এই জায়গাটিতে আমি আসবো আপনার কাছে। আজাদ মজুমদার, ক্ষমতা দীর্ঘায়িত না করার আশ্বাস দিয়েছে আজকে সরকার এবং তারা খুব সুস্পষ্টভাবে বলেছে কোনোভাবেই ডিসেম্বর থেকে জুনের পরে আসলে নির্বাচনকে বিলম্বিত করা হবে না। এরপরেও বিএনপি খুব স্পষ্টভাবে বলেছে তারা অসন্তুষ্ট, রোডম্যাপ যেহেতু তারা পায়নি। কি মনে করছেন বিএনপির এই অসন্তুষ্টির তাহলে কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমার সৌভাগ্য হয়েছিল আজকে আলোচনা যখন হয় তখন উপস্থিত থাকার। আমি কিন্তু 2 ঘন্টা ব্যাপী আলোচনায় অসন্তোষের কোনো লক্ষণ দেখিনি। আমি বরঞ্চ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনাটা হয়েছে। বিএনপির পক্ষ থেকে অনেকগুলো পয়েন্ট সরকারের কাছে রেইজ করা হয়েছে, সরকার চেষ্টা করেছে সেগুলো নিয়ে ক্লারিফিকেশন দিতে। আমরা মনে করেছি যে সরকারের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যায় বিএনপি সন্তুষ্ট। অসন্তোষের কথা উনি হয়তো বলেছেন কারণ এটা তো রাজনৈতিক একটা চাপ সরকারের উপর ওনারা জারি রাখতে চাইবেনি। একটা রাজনৈতিক দল স্বাভাবিকভাবে এই কাজটা করবে, তারা সবসময় চাইবে যে সরকার বা প্রশাসন তাদের উপর একটা যেন রাজনৈতিক চাপ বজায় থাকে, সেই দিক থেকে হয়তো ওনারা বলেছেন। অথবা এমন হতে পারে যে ওনাদের এক্সপেকটেশনটাই হয়তো অনেক বেশি ছিল, যে কারণে এক্সপেকটেশনটা হয়তো পুরোপুরি পূরণ হয় নাই দেখে ওনারা অসন্তোষের কথা বলেছেন। কেন বলেছেন আসলে সুনির্দিষ্টভাবে ওনারাই বলতে পারবেন, কিন্তু ওনারা তো খুব হয়তো খানিকটা সুনিশ্চিতভাবে বলেছেন তারা নির্বাচনী রোড ম্যাপ প্রত্যাশা করছিলেন। রোড ম্যাপের বিষয়টা সরকারের পক্ষ থেকে একেবারেই পরিষ্কার করে বলা হয়েছে। জুনটা বলা হয়েছে এটা একটা কাট অফ ডেট, কিন্তু এমন না যে জুনেই নির্বাচন হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনটা হবে। এটা ডিসেম্বরের পরপরও হতে পারে, 1-2 মাস সময়ও লাগতে পারে। এটা জুনটা বলার একটাই কারণ হচ্ছে যাতে একটু ফ্লেক্সিবিলিটি রাখা। তো এইটা সরকারের দিক থেকে কেন এই ফ্লেক্সিবিলিটিটা প্রয়োজন সেটা বিএনপিকে বলা হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও বিভিন্ন সময় ব্যাখ্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে তারা এই যৌক্তিক কারণগুলো বুঝতে পেরেছেন। আসলে খুব বেশি কিন্তু গ্যাপ নেই। আপনার ডিসেম্বরে রাজনৈতিক দলগুলো বা বিএনপি নির্বাচন চাচ্ছে, সরকার যে সময়টাতে নির্বাচনের জন্য আসলে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা ডিসেম্বরেও হতে পারে যদি সব কাজ ঠিকঠাক মতো আগায়। সরকার তো একবার বিএনপি তো আজকে বলেছে চাইলে 1 মাসেই সব সংস্কার করা সম্ভব। অন্তর্বর্তী সরকারও কি তাই মনে করছে? চাইলে তো অনেক কিছুই সম্ভব, কিন্তু আমরা এইভাবে চাইবো কিনা
সেটা হচ্ছে আলোচনার বিষয় আমাদের। কারণ আমাদের তো একটা পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা অবশ্যই আছে। জুলাই বিপ্লবটাকে আমরা এত তাড়াতাড়ি তো ভুলে যেতে পারি না। এটার তো একটা স্পিরিট ছিল বা এটার একটা আকাঙ্ক্ষা ছিল, একটা আকাঙ্ক্ষার কারণেই তো এতগুলো প্রাণ গিয়েছে বা এতগুলো এই পরিবর্তনটা তো মানুষ চেয়েছে বা স্টিল মানুষ পরিবর্তনটা চায়। সো চাইলেই যেনতেনভাবে একটা নির্বাচন তো করে ফেলাই যায়, কিন্তু যেন নির্বাচনটা যেন সত্যিকার অর্থেই একটা নির্বাচন হয় সেই চেষ্টাটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও সেই চাওয়াটা আছে, সরকারের দিক থেকেও সেই চেষ্টাটা আছে আমরা বলবো। এবং ডিসেম্বরে নির্বাচন হবে না এরকম কথা তো সরকার বলেনি। সরকার তো এই সম্ভাবনাটা থেকে উড়িয়ে দেয়নি। সরকার বলেছে যে ডিসেম্বর এটা হয়তো বা আরও 2-1 মাস পরেও যেতে পারে, এবং সেটাই স্পষ্ট করে বলেছে। এখন সুনির্দিষ্ট দিনক্ষণ ওনারা চেয়েছেন, খুব স্বাভাবিক। ওনাদের যেহেতু ওনারা রাজনৈতিক দল, ওনাদের কাছ থেকে এই চাওয়াটা অন্যায্য কিছু না। আর সরকার যেভাবে কাজ করছে, সরকার তার কাজের ব্যাখ্যাটা ওনাদেরকে দিয়েছেন। আমি মনে করি যে আজকে যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, ম্যাক্সিমাম পয়েন্টেই আসলে খুব বেশি দ্বিমত করার কোনো সুযোগ ছিল না সরকার এবং দেশের এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। এরপরে আসলে বিএনপি বারবার তাদের অসন্তুষ্টির কথাই বলে যাচ্ছে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন আলোচনা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হচ্ছে, বিএনপি মন খুলে কথা বলেছে। এই মন খুলে কথা বলবার পরেও আপনাদের এত অসন্তুষ্টি কেন? শুধুমাত্র নির্বাচনী রোডম্যাপ না পাওয়ার কারণেই কি এই ক্ষোভ, নাকি আসলে অন্তর্বর্তী সরকারকে শুধু রাজনৈতিক চাপে রাখার চেষ্টা করছে বিএনপি? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আলোচনা খুব আন্তরিক পরিবেশে হয়েছে, এটা আগামীকালকেও জাতীয় ঐক্যমত্যের কমিশনের বৈঠক আছে, সেখানেও বিএনপি যাবে এবং সেখানেও আন্তরিক পরিবেশে আলোচনা হবে। বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। বিএনপি আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু তাদের যে দাবিটি, জনগণের যে দাবি, সেই দাবি উপস্থাপন করবে, সেখানে আন্তরিকতার সাথেই করবে। এবং যাদের সাথে কথা বলছেন তারা কিন্তু প্রতিপক্ষ নয়। যেমন বিএনপির প্রতিপক্ষ ছিল ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা 17 বছর আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা জর্জরিত হয়েছি। আমরা কিন্তু রাস্তায় থেকেছি এবং তারা ছিল আমাদের প্রতিপক্ষ, জাতির প্রতিপক্ষ। আর বর্তমান যে সরকার, শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন বরেণ্য ব্যক্তি, যাকে আমরা সকলে মিলে পুরো জাতির সমর্থিত একটি সরকার, তিনি কিন্তু আমাদের প্রতিপক্ষ নয় যে আমরা আন্তরিক পরিবেশে আলোচনা করব না। আমরা আন্তরিক পরিবেশে আলোচনা করব এবং জনগণের যে দাবি নির্বাচন, সেই দাবি নিয়েই আমরা আন্তরিক পরিবেশেই কথা বলেছি। সেই কথায় আমি সন্তুষ্ট নাও হতে পারি, কিন্তু পরিবেশটা কখনোই অনান্তরিক হবে না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আপনার মনে থাকবার কথা, বেশ কিছুদিন আগে, মাস খানেকেরও বেশি, 2 মাস হবে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে। অথচ তার 1 সপ্তাহ পরেই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন ডিসেম্বর থেকে জুন। এই জিনিসটা কিন্তু খুব, আজকেও বলেছেন যে সেটা আসলে একটা টাইমলাইন দিয়ে রাখা না, এইটা কিন্তু নতুন করে প্রেসে কোনো কথা বলেননি মাননীয় প্রধান উপদেষ্টা। তার আগেই যেভাবে প্রেস সচিব বললেন, জিনিসটা কিন্তু খুব বিতর্কের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে, জনতার ভেতরে যে এভাবে প্রেস সচিব বলতে পারেন না। প্রেস সচিবের বক্তব্যটাই হবে মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন সেটা জাতির কাছে উপস্থাপন করা। তখন থেকেই কিন্তু এই বিতর্কটা, এবং শেষে দেখা গেল মাসখানেক পর থেকেই আবার প্রধান উপদেষ্টা মহোদয় বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। অর্থাৎ প্রেস সচিবের ওই বক্তব্যের রেশ ধরেই ওনার বক্তব্যটাও এভাবে শুরু হলো। কিন্তু সেটা স্পষ্ট করা হয়েছে, বলা হয়েছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বারবার যে কথা বলেছেন সেটাই আসলে সরকারের অবস্থান। তাহলে আপনাদের কেন এখন দ্বিমত আছে? এইটা ঠিক নয়। জাতির উদ্দেশ্যে উনি প্রথমে বলেছিলেন এবছরের শেষ নাগাদ। দেখুন, এই যে জামায়াতের কথা বলছেন, জামায়াত কিন্তু ইতিমধ্যে 300 আসনের নমিনেশন দিয়ে ফেলেছে। 300 আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে তা কিন্তু না, মনোনয়ন দিয়ে ফেলেছে, এটা আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি। এবং জামায়াতও কিন্তু একই কথা বলেছে যে আমরা আগামী রোজার আগে বলতেই তো ডিসেম্বর, রোজা ফেব্রুয়ারিতে, তাহলে তো ডিসেম্বরই। অর্থাৎ রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো চান যে
অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন হোক। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এবারের নির্বাচনটা ইতিহাসের সর্বোচ্চ নিরপেক্ষ নির্বাচন হবে। ওনার কথাতে আমরা রাজনৈতিক দল এবং জাতি কিন্তু আশান্বিত হয়েছে। আমি বারবার বলি যে উনি এমন একজন বরেণ্য ব্যক্তি, উনি কিন্তু ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো নীরবে যাবেন না, উনি ফুলেল শুভেচ্ছায় যাবেন এবং উনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ওনার নামটি লিখে থাকবে যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা উনি শুরু করে দিয়ে গেছেন। কাজেই রাখতে এখনো কেন দ্বিধা? কারণ তার উপরে ভরসা রাখতে দ্বিধা না, কারণ ওনার সাথে উনি কেন মানে বছরের শেষ নাগাদ হওয়ার থেকে আবার ডিসেম্বরে চলে গেলেন, এটা জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে বলেই বিএনপি মনে করে। আর আজকে ডক্টর আসিফ নজরুল আরেকটা কথা কিন্তু বলেছেন, দেখুন গণহত্যার বিচার শেষ না করে তো নির্বাচন হতে পারে না। গণহত্যার বিচার 8 মাসে এখন পর্যন্ত কিন্তু শুরু হতে পারেনি। কারণ তার জন্য বলবো না যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বসে আছেন, এটা এমন জটিল এবং কঠিন বিষয়, তারা দিন রাত কাজ করছেন, শেষ করা অত সোজা না এই গণহত্যার বিচার করতে। আবার উনিই বলছেন যে আওয়ামী লীগ যখন জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেন তখন 2.5 বছর সময় লেগেছিল ট্রাইব্যুনালের। তো তাহলে উনার কথাতেই কিন্তু কন্ট্রাডিক্ট করছে যে দ্রুত সম্ভব চেষ্টা করছে। তাহলে উনি নিজেই বলছেন 2.5 বছর আওয়ামী লীগ সময় নিয়েছিল, তো আবার উনি বলছেন শেষ না করে কি, আজকেই বলছেন যে এই গণহত্যার বিচার শেষ না করে কি করে নির্বাচন হয়। তাহলে তো ওনার কথাতেই বিতর্ক তৈরি হয়ে গেল যে তার মানে এখনো 2.5 থেকে 3 বছর। অর্থাৎ এই যে কথাগুলো, এই কথাগুলোর মার প্যাচে আমরা যেমন বিভ্রান্ত হই, জনগণও তেমনি বিভ্রান্ত হয়। এই কথার মারপ্যাচে আমি আসতে চাই, তবে যে নিরপেক্ষ নির্বাচন সহ আসলে গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন, সবকিছু মিলিয়ে আসলে নিরপেক্ষতা নিয়েও এক ধরনের প্রশ্ন উঠছে। দোষারোপের সংস্কৃতি আবারও আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলো দোষারোপ করছে। সেই জায়গাগুলো নিয়ে আমি আলোচনায় ফিরবো। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 প্রাথমিক রাজকাহনে শাহাদাত হোসেন সেলিম। নিরপেক্ষ নির্বাচন চাইছে সব রাজনৈতিক দল, কিন্তু দোষারোপও বাড়ছে নিরপেক্ষতার ইস্যুকে কেন্দ্র করেই। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করায় নির্বাচনে অংশগ্রহণের সংশয় প্রকাশ করেছে আজকে এনসিপি। এদিকে বিএনপি দীর্ঘদিন ধরে সেই অভিযোগ করেছে যে এনসিপির হয়ে আসলে প্রশাসন কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং সেটা অন্যান্য অনেক রাজনৈতিক দলও করছে। তাহলে কি আমরা আসলে নিরপেক্ষ নির্বাচন দেখতে যাচ্ছি নাকি না? না, আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি এবং আশা করছি আমরা একটা নিরপেক্ষ নির্বাচন হবে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা আছে। আমরা ওনার প্রতি যথেষ্ট সম্মান রেখেই কথা বলছি এবং আমরা মনে করি যে ওনার মধ্যে আপনার কোনো কটু চাল নেই। কিন্তু কিছু কিছু উপদেষ্টা বেফাস মন্তব্য করে এই আশঙ্কাটাকে জাগিয়ে তুলছে যে নির্বাচন নিয়ে আসলে নানাবিধ ষড়যন্ত্র হতে পারে। যেমন কোনো কথাবার্তা ছাড়াই ধর্মমন্ত্রী উপদেষ্টা একদিন বলে বসলেন যে আওয়ামী লীগ যে মেয়াদ পর্যন্ত ক্ষমতা থাকার কথা ছিল আমরা সেই মেয়াদ পর্যন্ত ক্ষমতা থাকবো না, এটা বলার কথাও না। আবার কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যার মানে পদত্যাগের দাবিতে মানে সবাই ঐক্যবদ্ধই ছিল অনেকটা, তারপরে বা এখনও আমরা বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার একজন ব্যর্থ উপদেষ্টা, তিনি হঠাৎ করে বলে বসলেন জনগণ ওনাদেরকে 5 বছরের জন্য ক্ষমা দেখতে চায়। ওনাকে 5 ঘন্টা পর্যন্ত কেউ দেখতে চায় না স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে বলছি, উনি ওনার আপনার যেই উপদেষ্টা মণ্ডলী সাজাতে উনি কিছুটা ভুল করেছেন, কিছুটা স্বজনপ্রীতি পরিচয় দিয়েছেন এবং আপনার যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে পারেন নাই। আর স্বরাষ্ট্র উপদেষ্টা এটিও বলেছেন যে তিনি যে বক্তব্য দিয়েছেন বা যে কথাটি বলেছেন সেটি তার কথা নয়, জনগণের কথা। না না, উনি জনগণের কথা হলে তো উনি যদি জনগণের কথা সামান্যতম যদি উনি মানে কানে নিতেন তাইলে তো উনি আপনার রাতে 3টা বাজে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করার দরকার ছিল, কারণ সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলেন ওনার পদত্যাগের দাবিতে। এবং উনি যে একটা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে মোটামুটি পরিচিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এবং মানে যানজট ইত্যাদি সব মিলিয়ে আপনার ওনার মন্ত্রণালয়ের যে ইয়েগুলো আছে এগুলো উনি সব ইয়ে করতে পারেন। অনেক উপদেষ্টাই একেবারে ফ্লপ, সুপার ফ্লপ। তো সেখানে আমরা বারবার উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনি আরেকটু গতিশীল প্রশাসনটা করেন, আর প্রশাসনে আপনি একটু রদবদল করেন, কিন্তু ওনারা করছেন বলে এখন পর্যন্ত করেন নাই। আর নিরপেক্ষ নির্বাচন দেখেন, আজকে যে নাহিদ ইসলাম বলেছেন যে নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সংখ্যা, আমরা তো প্রথমেই বলেছিলাম যে দেখুন ডে 1 থেকে যেদিন থেকে ছাত্র উপদেষ্টারা মানে উপদেষ্টা মণ্ডলীতে গিয়েছে আন্দোলনের আপনার ছাত্র মানে নেতৃত্ব যারা দিয়েছেন তাদের পক্ষ থেকে সরকারের অংশগ্রহণ করাটা তাদের জন্য একটা মারাত্মক ভুল
হয়েছে এবং তাদের পদত্যাগ করে একটা রাজনৈতিক দল গঠন করা, পাশাপাশি আবার তাদের মানে সহযোদ্ধারা সেই দলের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে তো জনমনে এক ধরনের দ্বিধা শঙ্কা কাজ করবেই। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসলে আমরা মনে করবো যে সরকার এই ব্যাপারে আরও উদ্যোগী ভূমিকা পালন করবে এবং যথাযথ নিরপেক্ষতা প্রমাণ করার জন্য মানে সরকার যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো এইগুলো আমরা অনেক রকমের গল্পগুজব শুনছি। প্রধান উপদেষ্টাকে ঘিরে এক ধরনের চক্রান্ত চলছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, তারপরে আপনার ক্ষমতাকে প্রলম্বিত করা, কিছু কিছু উপদেষ্টার মধ্যে আবার রাজনৈতিক দল গঠন করে অথবা আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে সরকারকে প্রলম্বিত করা, নির্বাচিত দিয়ে ইত্যাদি কাজগুলো চলছে এবং একটা পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে এবং এগুলো গণতন্ত্রের জন্য কোনো অবস্থায় সুখকর নয়। আমরা মনে করি যে আমরা যে নির্বাচনের জন্য এতদিন আন্দোলন করেছি, মানুষ কেন রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনা শেখ হাসিনা 14, 18, 24 এই 3টা নির্বাচনটাকে একেবারে ভঙ্গুর করে গণতন্ত্রকে একেবারে বিসর্জন দিয়ে ফেলেছে। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য মানুষ তাদের রাস্তায় নেমে এসেছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে। আমরা সেক্ষেত্রে মনে করি যে সেই জন্য আমরা মনে করি যে একটা নিরপেক্ষ নির্বাচন মানে দেওয়া ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব এবং কর্তব্য এবং উনি ওনার দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, কথার মারপ্যাচ বাড়ছে, সেটি আপনিও বলেছেন কিছুক্ষণ আগে। এই যে বারবার আসলে বিএনপি অভিযোগ করছে যে এনসিপি কিংবা ছাত্রদের রাজনৈতিক দলকে সুযোগ দিতেই সরকার সময় বিলম্ব করছে, আবার আজকে এনসিপিও আসলে একই অভিযোগ করেছে যে এই সরকার বিএনপির পক্ষে কাজ করছে এবং এতটা বেশি বিএনপির পক্ষে কাজ করছে যে তাদের পক্ষে হয়তো নির্বাচন তারা অংশগ্রহণ করবে কিনা সেটি নিয়েও সংশয় দেখা দিয়েছে। কি বলবেন? দেখুন, এই রাজনৈতিক দলটি একেবারে নতুন এবং বয়সে তরুণ, আমার সন্তানের বয়সী হবে সকলেই, কাজেই তাদের সম্পর্কে খুব জোরালো কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে এই সংগঠনটি কিন্তু অনেকটা কিংস পার্টির আদলেই গঠন করা। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে কিংস পার্টি হয়েছিল এটা তার চেয়েও বেশি। তখন ফখরুদ্দিন বা মঈনুদ্দিন তারা কিন্তু মুখ খুলেননি, কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ছাত্রদের একটা দল গঠন করা দরকার এবং উপদেষ্টা থেকে পদত্যাগ করে ওই দলের আহ্বায়ক হয়েছেন। তাতে একেবারেই কিংস পার্টির আদলে এবং এখনও আমরা না, সকলেই মনে করে যে এই সরকার এনসিপির সরকারের, অনেকে মনে করে এবং তারা যেখানে যায় সকলে তটস্থ থাকে একেবারে। যখনই শুনে যে তাদের নেতারা কোথাও যাবে সেই জায়গার প্রশাসন একেবারে তটস্থ থাকে, আমরা দেখি, লক্ষ্য করি, শুনি। তো কাজেই বিভিন্ন জায়গায় একই রকম কর্মকাণ্ড করছে, চাঁদাবাজি করছে না, এই শুনেন, বিভিন্ন জায়গায় আমরা এই কথাগুলো শুনে থাকি। আর বিভিন্ন জায়গায় এটাও শুনে থাকি যে প্রশাসন বিএনপিকে মোটেও ফেভার করছে না। আমরা চাইও না সেটা, আমরা কমপ্লেনও করি না, কারণ আমরা চাই যে এই সরকারটি নিরপেক্ষ থাকুক। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনও দেখতে চাই, নিরপেক্ষ সরকারের প্রশাসনও দেখতে চাই। এখন ছাত্র সমন্বয়কদের যে অভিযোগ বা নতুন ছাত্র সংগঠনের ছেলেদের যে অভিযোগ, এটা সত্যি নয় এই জন্যেই যে যারা বিএনপি 1 কোটি নেতাকর্মীর দল, সেখানে 1% না, 0.1%ও এটা তো ক্যাডার ভিত্তিক সংগঠন না, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। কাজেই এখানে এরকম পথভ্রষ্ট কেউ থাকতেই পারে, কিন্তু আমরা প্রশ্রয় দিচ্ছি কিনা সেখানে 0.1%ও আপনি ধরতে পারবেন না যে এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত। এর মধ্যে 2000-এর উপরে বহিষ্কার করা হয়েছে, অনেককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন যে এরপরে যার বিরুদ্ধেই অভিযোগ আসবে আজীবন তো বহিষ্কারই এবং তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু এনসিপির বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে। ওই যে আগেই বলেছি, এগুলো বলতে আমার নিজেরই খারাপ লাগে, কারণ ওরা আমাদের সন্তান সম, ওদের মেধা আছে, কিন্তু মনে রাখতে হবে মেধার চেয়েও অনেক এগিয়ে হলো অভিজ্ঞতা। আমাদের আছে দীর্ঘ জীবনের রাজনৈতিক অভিজ্ঞতা, আমরা জানি। কাজেই ওদের সাফল্য কামনা করি। ওদের যখন প্রতিষ্ঠার দিন আমাদের প্রতিনিধি গিয়ে ওদেরকে শুভকামনা জানিয়ে এসছে, ওদের সাফল্য কামনা করি। এখন একটা কথা আজকে একটা জায়গায় দেখলাম, একজনে বলছেন, আমি নাম নাই বললাম, যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না বা দেরিতে হলে ভালো, কারণ জানে যে তাদের কোনো আসন নেই।
যাদেরই আসন নেই, অথচ তারা তো এখনও অনেক বড় নেতা, ছোট দলেরও, তারা চায় যে নির্বাচনটা দেরিতে হোক। কিন্তু আমরা যারা মনে করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না করলে দেশে আবার জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সক্রিয় হবে, অতএব নির্বাচনটা জরুরি, গণতন্ত্রের যাত্রা অতি জরুরি। আর সেজন্যই আমাদের এই সরকারের কাছে এই দাবি, এটা আমাদের দাবি না, জনগণের দাবি। কিন্তু আবার নানানভাবে আসলে যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদেরকে চাপে রাখার চেষ্টা করা হয়, তাদের সমালোচনাও অনেক বেশি হয়। এখন আসলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগে আমরা দেখছি, এবং সেই নির্বাচন আসতে না আসতে এই নিরপেক্ষতা নিয়ে যে সরকারের প্রতি প্রশ্ন জেগেছে, সেটি আসলে আমাদেরকে কি বার্তা দিচ্ছে? এই যে বার্তা আসলে আমরা পাচ্ছি, তার মধ্যে দিয়ে নির্বাচনে আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? আসলে এটাই তো বার্তা দিচ্ছে যে সরকার নিরপেক্ষ। যখন পাল্টাপাল্টি অভিযোগ আসে, এক পক্ষ বলে যে সরকার ওই পক্ষকে ফেভার করছে, আবার অন্য পক্ষ বলছে যে সরকার এই পক্ষকে ফেভার করছে, তখন আসলে ধরে নিতে হয় যে সরকার আসলে কাউকেই ফেভার করছে না। এটা তো কোনো একটা নির্দিষ্ট দলকে ফেভার করছে বলে সবাই অভিযোগ করছে না। এখন সরকার তার অবস্থান থেকে নিরপেক্ষভাবে কাজ করছে, সবার জন্যই কাজ করছে। একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, যাতে সবাই জনগণের কাছে গিয়ে তার যে বক্তব্য, নির্বাচনের যে এজেন্ডা বা ইশতেহার, এগুলো জনগণের কাছে হাজির করতে পারে, সেই চেষ্টাটা করছে। তারপর জনগণ যাকে বেছে নেবে সরকার তাকেই স্বাগতম জানাবে বা তার কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এটা খুব স্বাভাবিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং আমরা সেই প্রক্রিয়াতে আছি, এবং সেই প্রক্রিয়াটাকে আসলে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন, নানানভাবে রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই, জামায়াতের যে অবস্থান সেখান থেকে আজকে হয়তো আমরা বুঝতেই পারছি খানিকটা তারাও সরে এসছে। তারাও ফেব্রুয়ারির আগেই, অর্থাৎ রোজার আগেই তারা নির্বাচন চাইছে। তার মানে আসলে সরকারের প্রস্তুতি কতখানি, যদি আপনারা ডিসেম্বর থেকে কিংবা জানুয়ারির মধ্যে যদি আপনাদের নির্বাচন অনুষ্ঠিত করতে হয়? সরকারের প্রস্তুতি তো পূর্ণ উদ্যমে চলছে, আপনার সংস্কারের প্রস্তুতি চলছে, প্লাস নির্বাচনের প্রস্তুতিও চলছে। অন্যান্য রাজনৈতিক দল তো অভিযোগ করছে এখনো তারা সংস্কারের কিছুই দেখতে পাচ্ছেন না। না, সংস্কারের কিছুই দেখতে পাচ্ছেন না। যারা দেখতে পাচ্ছেন না সেটা তারা কেন দেখতে পাচ্ছেন না তারাই ভালো বলতে পারবেন। আমরা তো দেখতে পাচ্ছি যে সংস্কার নিয়ে কাজ হচ্ছে। একটু আগে ভাই বললেন আগামীকালকে বিএনপির সাথে সংস্কার নিয়ে ঐক্যমত্যের কমিশনের বৈঠক, তো এটা তো না দেখতে পাওয়ার কোনো বিষয় না। সংস্কার তো আলাপ আলোচনার মধ্য দিয়েই আসলে সংস্কারটা কী হবে, বা সংস্কার চাইলে তো অনেক ধরনের সংস্কার, 2000-এর উপর সংস্কার প্রস্তাব এসেছে। এখন সবগুলো সংস্কার প্রস্তাব তো এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব না। এটা স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে বা মধ্যমেয়াদে বাস্তবায়ন করতে হবে। তো এর মধ্যে কতগুলো কী কী বাস্তবায়ন করা যাবে এটা নিয়েই তো আলোচনা হচ্ছে, এবং এই আলোচনায় রাজনৈতিক দলগুলোও সামিল আছে। অনেকগুলো রাজনৈতিক দলগুলোর সাথে এর মধ্যে আলোচনা হয়েছে, এবং বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনাটা হবে, এবং এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে আগামীকালকেই এ বিষয়ে আলোচনা হবে। তো এই আলোচনাটা যারা দেখতে পাচ্ছেন না সেটা তারা ভালো বলতে পারবেন যে কেন তারা সেটা দেখতে পাচ্ছেন না। আমরা তো দেখতে পাচ্ছি যে এই বিষয়ে আলোচনা চলছে, এবং একটা ঐক্যমত্যে এসে সবাই মিলে আসলে চেষ্টা করছে যে যাতে সুন্দর একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। শাহাদাত হোসেন সেলিম, গণহত্যার বিচারের কথা আজকের যেই আলোচনা তারপরে উঠে এসেছে, এবং সেই বিচারকে যদি আসলে আমরা দীর্ঘায়িত করি সেক্ষেত্রে নির্বাচন বিলম্বিত হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু বিএনপি প্রকাশ করেছে। একই সাথে আজাদ মজুমদার যেটি বললেন যে সংস্কার আসলে সরকার করছে, কিন্তু কেন কোনো একটা অজানা কারণে আসলে বেশ কিছু রাজনৈতিক দল সেই সংস্কার দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না আপনারা এখনো সংস্কার? আমি এই প্রশ্নের উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে আমাকে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, শাহাদাত হোসেন সেলিম। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম গণহত্যার বিচারের কথা। আজকের আলোচনার পরে আমরা শুনেছি সংস্কার নিয়ে আসলে নানান রকমের আলোচনা আছে। বেশ কিছু রাজনৈতিক দল বলতে চাইছে তারা আসলে যেই পরিমাণ সংস্কার দেখতে চেয়েছিল এই সরকারের কাছে 8 মাসে, সেই পরিমাণ সংস্কার দেখেনি। তাহলে কি সবকিছু মিলেই মনে করছেন নির্বাচন খানিকটা পিছিয়ে যাওয়ারও নতুন করে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে? না, দেখুন, তারপর আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন যথাসময় হবে, কারণ ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, ওনার কথার বরখেলাপ করার মতো কোনো কারণ আমরা দেখি না। কিন্তু যে মানে গণহত্যার বিচারের ব্যাপারটা, গণহত্যার বিচারের সমস্ত দায় দায়িত্ব তো মানে এই সরকার নিলে চলবে না। এটা আগামীতে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারই আপনার এটা চলমান রাখবে।
গণহত্যার বিচার একটা মানে একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা বিচারের মাধ্যমে যারা আপনার ক্ষমতা অবহেলা করেছে, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, দেশের সম্পত্তি লুণ্ঠন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের বিচারের নৈতিক দায়িত্ব পরবর্তী রাজনৈতিক সরকারের উপরও বর্তাবে। সুতরাং বিচার একটা চলমান প্রক্রিয়া। আবার বর্তমান সরকারের অনেক উপদেষ্টা আছেন, আমরা যখন 15 বছর আন্দোলন করেছি অথবা জুলাই আগস্ট মাসেও যখন আমরা বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে সক্রিয় ছিলাম, তখন কিন্তু উপদেষ্টাদের অনেকেই দেশে ছিলেন না, অনেকেই ড্রয়িং রুমের মধ্যে ছিলেন, অনেকেই 15 বছরের টু শব্দটি করেন নাই। তাহলে গণহত্যার সমস্ত বিচারের দায়িত্ব কিন্তু সরকারের পুরো বডির নয়, পুরো অনেকেই ওনারা কি চেতনাই ধারণ করছেন না মানে জুলাই আগস্ট বিপ্লবে। অত মনে হয় 15 বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে তাদের অবস্থান কিছু ছিল না, 2-4 জন সুশীল টকশোতে কথাবার্তা বলতো ব্যালেন্স করে। এটার মধ্যে এটা নয় যে এমন নয় যে এই সরকার বিচার ব্যবস্থা বা এই সরকার বিচার মানে করতে না পারলে পরবর্তী সরকার বিচার করবে না, অবশ্যই করবে, 100% করবে, 1000% করবে, 1 কোটি% করবে। কারণ এই গণহত্যাকারী যারা আছেন তাদেরকে তো কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আমাদের যাদের শিশুদেরকে হত্যা করেছে, আপনার মহিলাদেরকে হত্যা করেছে, আপনার রাজপথের একমাত্র মানে মায়ের সন্তানকে হত্যা করেছে, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তাদেরকে আইনের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝোলাবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের রাজনৈতিক লক্ষ্য। আমরা এই রাজনৈতিক লক্ষ্য থেকে আমরা কোনো অবস্থায় পিছপা হব না। কিন্তু পাশাপাশি আবার আমরা এই লক্ষ্য অর্জনের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য যে লড়াইতে ছিলাম নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা যথাসময়ে এটা নির্বাচনটা হোক, এটাই আমরা চাইবো। এখানের মধ্যে কোনো ইয়ে নেই। আর সংস্কারের ব্যাপার, সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা কেমন পর্যন্ত চলবে। ওই কে বললো আর কে বললো না, আমরা সংস্কার বিএনপির সাথে আমরা যারা জোটবদ্ধ আন্দোলনের মধ্যে আছি, আমরা তো 2 বছর আগে থেকে একটা 31 দফা বিএনপির সাথে দফা করেছে, আমরা আলোচনার ভিত্তিতে এটাকে 31 দফা করেছি। এর মধ্যে পুরো কিছু নাই, মানে সংঘর্ষিক কোনো কিছু নাই। এবং এই সংস্কারগুলো একটা মানে কল্যাণকর রাষ্ট্র করার জন্য এই সংস্কারগুলো দরকার, এবং আমরা এই সংস্কারের পক্ষে আছি। এবং আমরা নির্বাচনটাকেও যেন কোনোভাবে কোনো কূটকৌশলে প্রলম্বিত না করে, সেই জন্য আমাদের চোখ কান আমরা খোলা রাখতে হবে। আজাদ মজুমদার, বিএনপির সবকিছু মিলে আসলে একটাই কথা, ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে, না হলে সামনে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে বলে তারা ধারণা করছে। এমনকি বিএনপির অনেক নেতারা আন্দোলনের কথাও বলেছে যদি ডিসেম্বর নাগাদ ভোটের আপনারা ব্যবস্থা করতে না পারেন। সেই পরিস্থিতি সৃষ্টি হলে অন্তর্বর্তী সরকার কি করবে? এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন। যতক্ষণ পর্যন্ত ওই পরিস্থিতি সৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমরা আসলে এটা নিয়ে মন্তব্য না করাই ভালো। তবে আমরা বিশ্বাস করি যে এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না। যদি আসলে বিএনপি যে প্রত্যাশা করছে ডিসেম্বর নাগাদ নির্বাচন, তারা চাইছে ডিসেম্বর নাগাদ নির্বাচনের জন্য যে প্রস্তুতির কথা আমরা বলছি, কিংবা যে রোড ম্যাপ আসলে তারা প্রত্যাশা করছে, বিএনপিকে এই মুহূর্তে এই অসন্তুষ্টি থেকে সন্তুষ্টিতে নিয়ে আসার কোনো প্রক্রিয়া বা কোনো ধরনের পরিকল্পনা কি সরকারের আছে? আপনার প্রশ্নটা শুরু হয়েছে যদি দিয়ে, যদির উপর আমি কোনো মন্তব্য করব না। আমি আপনার কাছে আসতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খান। এই যে যদির উপরে আসলে সরকার কোনো মন্তব্য করতে চায় না এবং কোনোভাবেই আসলে আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির পরবর্তী সময়টাতে নির্বাচন কেন্দ্রিক সময়ে যেতে চান না, সরকারের বক্তব্যে খুব অসন্তুষ্ট বিএনপি, তাহলে সন্তুষ্ট কারা হচ্ছে আর বিএনপি কিভাবে সন্তুষ্ট হবে? আমরা প্রত্যাশা করি সরকারের কাছে আজকে যে আলোচনা আমরা করে এসেছি এইটা শেষ আলোচনা নয়, আলোচনা অব্যাহত থাকবে। এবং আমরা প্রত্যাশা করি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার, সমগ্র জাতির সরকার, কাজেই তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাবেন। এখানে আমরা মনে করি না যে তিনি জাতির প্রতিপক্ষ হবেন, আমাদের প্রতিপক্ষ হবেন, মনেই করি না। কাজেই এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাটা না করলে তো হবে না। যে কোনো বিষয়েই আলোচনার মধ্য দিয়েই তো সমাধান হবে। কাজেই এই আলোচনাগুলো করতে হবে। এই যে সংস্কারের কথা আপনি বললেন যে সংস্কার কেউ দেখতে পাচ্ছে না, আমি তো মনে করি যে ব্যাংকিং সেক্টরে বেশ কিছু সংস্কার হয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো, আমি বলিনি যে সংস্কার কেউ দেখতে পাচ্ছেন না, কোনো রাজনৈতিক দল তারা বলছেন যে তারা এই 8 মাসে তাদের আসলে যে এই ধরনের সংস্কার তাদের দেখবার তাদের জন্য তাদের প্রত্যাশা করেছেন, সেই প্রত্যাশা অনুযায়ী তারা সংস্কার দেখেননি এখনো। না, আমি মনে করি যে সংস্কারের জন্য সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই 8 মাসে আমরাও বলেছি যে 8 মাসে তেমন কোনো সংস্কার হয়নি, কিন্তু বেশ কিছু সংস্কার হয়েছে, ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু সংস্কার হয়েছে। এবং আরও যে 8 মাস বাকি আছে, 7 মাস, এর মধ্যেও বেশ কিছু সংস্কার হবে। যেমন নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার হবে যেগুলো অধ্যাদেশের মধ্য দিয়েই সম্ভব করা, আরও কিছু সংস্কার হবে। আমরা তো বলেছি যে সংস্কারগুলো অত্যাবশ্যক, সেই সংস্কারগুলো আগামী আরও যে 6 মাস
7 মাস 8 মাস সময় আছে, এর মধ্যে ইজিলি করা সম্ভব এবং এই সংস্কারগুলো করেই নির্বাচন দেয়া সম্ভব। আমরাও চাই যে নির্বাচনটি অবাধ এবং নিরপেক্ষ হোক। এবং ইউনূস স্যার যে কথাটা বলেছেন, আমরা স্যারের সাথে আমি অন্তত একমত পোষণ করে বলি যে আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ না, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনটি হোক। এবং শুধু এই নির্বাচন না, আমরা নির্বাচন ব্যবস্থার, নির্বাচন আইনের এমন সংস্কার করতে চাই যেটা এখনই সম্ভব, যেটা সমাসের মধ্যেই সম্ভব, যে আইনের মধ্য দিয়ে প্রত্যেকটা নির্বাচনই অবাধ এবং নিরপেক্ষ হোক। উনি মানুষের হৃদয়ে থাকুন আজীবনের সেই জন্য। নির্বাচনে আসলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে, সেটাও কিন্তু এখন বাংলাদেশের সব ভোটার বা নাগরিকরা প্রত্যাশা করছেন। আজাদ মজুমদার, হাতে 1 মিনিট আছে, আমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে শেষ করতে চাই। লেভেল প্লেইং ফিল্ডের কথা আসলে আপনিও বলছিলেন এবং সব রাজনৈতিক দল এই মুহূর্তে বলছে। এই সময়টাতেই এসে আবার এনসিপি একটি সংশয় প্রকাশ করেছে যে যদি প্রশাসন বিএনপির পক্ষে কাজ করে, তাদের পক্ষে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তাদের মধ্যে সংশয় আছে। সেক্ষেত্রে আসলে আমরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবো কিনা? আমি মনে করি যে এটাও প্রশাসনকে চাপে রাখার একটা কৌশল তাদের হতে পারে, কারণ তারাও তো চাইবে যে প্রশাসন যেন নিরপেক্ষ অবস্থানে থাকেন এবং প্রশাসন যাতে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে না পড়ে, প্রশাসনে যারা আছেন, সেই জন্য তারা মনে করেছে যে এই চাপটা অব্যাহত রাখা জরুরি এবং সেজন্যই হয়তো সেই প্রেক্ষাপটে তারা বলে থাকতে পারেন। আমি একেবারে নিশ্চিত হয়ে বলতে পারবো না কেন বা কোন ঘটনার প্রেক্ষিতে তারা এই মন্তব্য করেছেন, কিন্তু এটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে এবং যে কোনো রাজনৈতিক দলই তার রাজনৈতিক কৌশল থেকে বা নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকে তার বক্তব্য রাখতে পারে। জি, সাদাত হোসেন সেলিম, এই কৌশল আসলে নির্বাচনে কোনো একটি রাজনৈতিক দলের যদি অংশগ্রহণ আমরা না দেখি, সেক্ষেত্রে আসলে নির্বাচনে আবারও নতুন করে শঙ্কা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি? না, দেখুন, এটা তো আজকে মাত্র প্রারম্ভিকভাবে বললো, আমরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিছু আশা করছি না। আমরা মনে করছি যে এখানে যেটা অভিযোগটা তোলা হচ্ছে যে প্রশাসন বিএনপির প্রতি মানে সমর্থন করছে, ব্যাপারটা তাই নয়। প্রশাসন কিন্তু এনসিপির প্রতিও যথেষ্ট রকমের সমর্থন করছে এবং মানে আমরা দৃশ্যমান কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। সেটাও আমি ওনার সাথে, আজাদ মজুমদার সাহেবের সাথে একমত যে এটা এক ধরনের রাজনৈতিক কৌশল বা রাজনৈতিক চাপ। রাজনৈতিক কৌশল, রাজনৈতিক চাপটা নির্বাচন পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু আমরা তারপরও আশা করি ডক্টর ইউনূস সাহেব যে কথাটি বলেছেন, তিনি আমাদের সরকার, আমরা যাদেরকে মানে সমর্থন করছি, আমরা পুরো জাতি তার পিছনে ঐক্যবদ্ধ আছি এবং একটা সুন্দর নির্বাচনের জন্য সরকারকে সমর্থন দিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা জাতি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, একদম ছোট করে একটু জানতে চাই, আগামীকালকার ঐক্যমত্য কমিশনের যে আপনাদের সাথে আলোচনার বসবার কথা রয়েছে, সেটি নিয়ে বিএনপি যথেষ্ট পজিটিভ তারা বলছে। কি মনে করছেন সেখান থেকে কি ধরনের ফলাফল আসতে পারে? আমি তো মনে করি যে আগামী 6 মাসের মধ্যে যেভাবে আলোচনা হবে, প্রত্যেকটা আলোচনাই অত্যন্ত পজিটিভ হবে। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারের কাছে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা প্রত্যাশা করি না, আমরাও না, জাতিও না। এবং যে অত্যাবশ্যকীয় সংস্কার, এই সংস্কারগুলো নিয়ে এই যে ঐক্যমত্য কমিশন বসবে, সেখানেও আমরা মনে করি যে অনেক বিষয়েই আমরা ঐক্যমত্যে পৌঁছাবো, সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাবো। যেগুলো পৌঁছতে পারবো না, সেগুলো পরবর্তী সংসদে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান, আজাদ মজুমদার এবং সাদাত হোসেন সেলিম আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।